টানা রোগে তো গা একবারে উজাড় হতে বসেছে। ভেবেছিলাম শীতলা পুজো করবো কয়েকদিন পর, কিন্তু এখন দেখছি এখনই করতে হবে বাবা। এই পুজো করে তবে মহামারী ঠেকানো যাবে। সাহেব ডাক্তার কিচ্ছু করতে পারবে না, এই তো দেখে গেল, কিছুই তো হলো না। ছোট করিমা দিদমা এতদিন যা বলতো তাই ঠিক হলো। উনি এত মানুষের উপকার করলেন, ওনার এত বড় বিপদ হলো। ভালো মানুষের কি কোনো দাম নেই রঘুবীর? যারা শুধু স্বার্থপরের মতো নিজের কথা কানাই ভাবে তারাই জিতবে, তারাই জিতবে রঘুবীর। আমি জানিতে চাই এখনো পর্যন্ত কতজন এই ফিভারে আক্রান্ত মিস্টার দত্তা? কোনো হিসাব আছে আপনাদের কাছে? নো ইওর লর্ডশিপ, কোনো হিসেব নেই। গণনাই তো শুরু করা যায়নি। আসলে আসলে কোনো লোকও পাওয়া যাচ্ছে না। তবে যেটুকু জানা গেছে ইওর লর্ডশিপ, বাংলাদেশের প্রায় 90% মানুষ এই জ্বরে আক্রান্ত। কলিকাতার অবস্থা খুবই ভয়াবহ ইওর লর্ডশিপ। গ্রাম হইতে অসুস্থ রোগীরা শহরে চলিয়া আসিতেছে, তাই ফিভারও দ্রুত গতিতে ছড়াইয়া পড়িতেছে। ডক্টর সিমসন, আপনি তো ডক্টর, আপনি বলুন আমরা কি কিছুই করিতে পারি না? এই মহামারী আমাদের কাছে একটা লজ্জার বিষয় হইয়া উঠিয়াছে। লোকে বলিতেছে যে আমরা কোনো কাজই করিতেছি না। আমারও খুব খারাপ লাগিতেছে, এত মানুষ মারা যাইতেছে, কিন্তু আমরা কিছুই করিতে পারিতেছি না। আক্রান্ত রোগীদের আলাদা রাখিতেই হইবে ইওর লর্ডশিপ। ইহারা পথে ঘাটে বাস করিতেছে। বাবু রাজচন্দ্র দাস কিছু রোগীকে তাহার গৃহে আশ্রয় দিয়াছে, কিন্তু এখন তাহার নিজের মেয়েরই জ্বর হইয়াছে। ও মাই গড! ইয়েস। আপনি কি যান বাজারের গৃহে যান মিস্টার দাসের মেয়ের চিকিৎসা করিতে? ইয়েস ইওর লর্ডশিপ। তা হইলে উহাকে ইনফর্ম করুন যে কোম্পানির পক্ষ হইতে বড়লাট লর্ড বেন্টিং জানাইয়াছেন যে অবিলম্বে সমস্ত জ্বরে আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইন করিতে হইবে। এইভাবে গৃহস্থ বাড়িতে রোগীদের রাখিলে তাহারাও বাঁচিবে না। মিস্টার দাস উদার মনের মানুষ, নিজের বিপদের কথা ভাবেন নাই, কিন্তু আমি তো উহা অ্যালাউ করিতে পারি না। ডাক্তার সাহেব, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আমি এক্ষুনি আপনার কাছে লোক পাঠাচ্ছিলাম। আমার মেয়েকে আরেকটিবার দেখতে হবে। নিশ্চয় দেখিব মিস্টার দাস, নিশ্চয়ই দেখিব। তার আগে আমার কথাগুলি আপনি শুনুন। আমি বড়লাটের নির্দেশে এখানে আসিয়াছি এক জরুরি বার্তা লইয়া। জরুরি বার্তা? ইয়েস মিস্টার দাস, বড়লাট লর্ড বেন্টিং অনুরোধ করিয়াছেন আপনার বাড়িতে যাহারা আশ্রয় লইয়াছে তাহাদের এখানে আর রাখিবেন না। তাহাদের কেহ অসুস্থ হইয়া গেলে তাহাদের দ্বারা রোগ ছড়াইয়া পড়িতে পারে। দেখুন ডাক্তার সাহেব, এই নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থা আমার এখন নেই। আপনি দয়া করে একটিবার আমার সঙ্গে চলুন, আমার মেয়েকে দেখতে হবে। ওকে, চলুন চলুন। এই কে আছিস? অন্দরে খবর দে, ডাক্তার সাহেব এসেছেন। চলুন। দাদা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি মাধবকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। যতদিন না তোমার আশ্রিতরা এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে ততদিন ওর এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। আমি তো আর জেনে শুনে আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ও জ্যাঠা মশাই, বাবা মশাইকে বলুন না। তুমি কোথায় থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমার এখনো হয়নি মাধব। আমি যখন বলেছি তুমি এখন মামার বাড়িতে থাকবে তখন থাকবে। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। কথার অবাধ্য হয়ো না মাধব। দেখেছো তোমার বোনের অসুখ করেছে, এখানে থাকলে তুমিও বাঁচবে না। বাবা মাধব,
তোমার বাবা মশাই ঠিক কথাই বলেছেন। দেখো, তোমার বোনের যে অসুখ করেছে সেই অসুখটা বড় ছোঁয়াচে। তাই তোমাদের এখন অন্য বাড়িতে থাকাই ভালো। তবে তোমার বোনের অসুখ যখন ভালো হয়ে যাবে তখন তুমি ফিরে এসো, কেমন? আমার লক্ষ্মী ছেলে। একটা কথা মনে রেখো বাবা মাধব, কখনো বাবা মশাইয়ের অবাধ্য হয়েও না। যাও, চলে এসো। ডাক্তার সাহেব, বাকি কথা পরে হবে, আগে আমার মেয়েকে দেখবেন। চলুন। মুখটা খোলো মা। ডাক্তার সাহেব, এখন কেমন দেখছেন? আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? আপনাকে সত্যি কথাটাই বলা ভালো মিস্টার দাস। পেশেন্টের কন্ডিশন ভালো নয়, একটু তাড়াতাড়ি অবনতি ঘটিবে ভাবি নাই। এই কন্ডিশন হইতে বাঁচার আশা কম। তবে কোনোভাবে যদি জোর কমিয়া যায় তাহা হইলে হয়তো আপনার মেয়ে বাঁচিয়া যাইবে। কি সর্বনাশ করলে, কি সর্বনাশ হলো! এই দিন দেখতে হবে তো ভাবি রে জনার্দন। হে দয়াময়, এই তোমার দয়ার নমুনা। ঠাকুর, এই বুড়িকে উঠিয়ে নাও, আমার পুতনিকে টেনে নিও না ঠাকুর। দেখুন মিস্টার দাস, ডক্টর হিসেবে আমি তো আর হাল ছেড়ে দিতে পারি না। আমি একটা মিক্সচার দিচ্ছি, আপনি আমার সঙ্গে লোক দিন। ডাক্তার সাহেব, আপনি যে করে হোক আমার মেয়েকে সুস্থ করে তুলুন। আপনি যা পারিশ্রমিক চাইবেন আমি তাই দেব, কিন্তু দয়া করে আমার মেয়েকে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি মিস্টার দাস। এতটা ভাঙিয়া পড়িবেন না, জানেনই তো ঈশ্বর না চাইলে কোনো কাজে সফল হওয়া যায় না। তাই তার কাছে প্রার্থনা করো।
মামা, আমার মা দেখো, ছোট মামা কোথায় চলে গেল? ছোট মামা, যোগে যোগে ওকে যেতে দে, ও জনার্দনের কাছে গেছে। ঠাকুর যদি মায়ের কথা শোনেন, জনার্দন রক্ষে করো। তুমি কি করলে তাও? কি করলে? আমি তোমার ভরসায় এতগুলো মানুষকে বাড়িতে ডাই দিলাম, আর তুমি আমার মেয়েটাকে কেড়ে নিচ্ছ। তোমার কেমন লিনে টাউর, কেমন লিনে? এখন আর মাথা খুঁটে কি হবে ছোটনাথ বউ? মাথা খুঁটে কি হবে? যখন বাড়ি শুধু সবাই তোমাকে সাবধান করেছিল, তখন কারো কথা তো তুমি শোনোনি। নিজে যেটা ঠিক ভেবেছো সেটাই করেছো। মাঝখান থেকে মেয়েটা ভুগছে। এমন কথা কইবেন না, এমন কথা কইবেন না। আমি কি এমনি কই বাছা? এমনি কই? আমি বাস্তবটা বুঝি, তাই এই কথাগুলো তোমাদের বলি। শোনো বাচ্চা, ওই করুণাময়ী আর জগদম্বাকে আমি মান্না বাড়ি পাঠতে দিয়েছি, সেটা অধিক পানি থাকুক। ছোট্টবেলা থেকে তোমার যা জেদ দেখে আসছি, আমি আর কি কইব তোমাকে? আর আমার তো দিন শেষ, আমি আর কি করে তোমায় বাধা দিই বলো? সময় থাকলে বাধা দিত। ছোট ওর যা অবস্থা, ওকে অত কথা শোনাস নে। ও তো মানুষজনের ভালো করতে গিয়েছিল। বউ, তোকে একটা কথা বলি শোন। সাহেব ডাক্তার এসে একটা কথা কয়েছেন, তবু তুই কবরেজ ডাক। বন্দীদের কবর দে, কোনো কিছু বাকি রাখিস নে, কোনো কিছু বাকি রাখিস নে। দেখো, আমি তোমাদের কারো কথা ফেলিনি। আমার মেয়ের জীবনের জন্য আমি সব কিছু করতে পারি। আমি চতুর্দিকে খবর পাঠিয়েছি। এদিকে কোম্পানি বাহাদুর খবর পাঠিয়েছেন, মহামারীতে আক্রান্ত মানুষদেরকে আর বাড়ি রাখা যাবে না। তবে তারা কোথায় যাবে? ওই দেখো বড় গিন্নি, দেখো দেখো, এই বউ এখনো কাজের কথা ভাবছে, একবার দেখো। না না দেখমা, আপনি বিশ্বাস করুন, মায়ের মন অন্য কিছুটি ভাবতে চাইছে না। তবু কোথাও যেন এরকমই। আমি তোমার উপরই সবকিছু ছেড়ে দিলাম, তাও তোমার উপরই সবকিছু ছেড়ে দিলাম। কবিরাজ মশাই, আপনি শুধু বলুন, আমার মেয়ে বাঁচবে তো? মা, এই ওষুধটা ওকে খাইয়ে দাও। হ্যাঁ, মেয়ের অবস্থা খুব একটা ভালো না, আর এই রোগের কোনো জড়িবুটি এখনো আমরা সন্ধান পাইনি। তবু এই ওষুধটা দিলাম, যদি এক দণ্ডের মধ্যে ওর গায়ের উত্তাপটা কমে যায় তাহলে খুবই ভালো। এর বেশি তো আমার কিছু করার নেই। আমি যাই দাসমশাই, আমি যাই।
চন্দর, এই নিয়ে কম করে 10 জন ভর্তি এলেন। কেউ তো কোনো আশার কথা শোনাতে পারলো না বাবা, কেউ কোনো আশার কথা বললে না। হে জনাতন, কি বিচার তোমার, কি বিচার। তুমি রোধ করো রঘুবীর, রোধ করো। শুধু আমার মেয়েকে নয়, অন্য সকলকে তুমি রক্ষে করো, তাও রক্ষে করো। দিদি, কি করছিলে দিদি? হাতটা যে তোমার পুড়ে যেত। হুঁশ নেই তোমার? তোমায় এসব পাগলামি মানায় না দিদি। চিরটা কাল তুমি সকলকে শক্তি দিয়েছো, সাহস দিয়েছো, আর সেই তুমি কিনা এভাবে ভেঙে পড়ছো। শক্ত হও দিদি, শক্ত হও। কোথায় গেল তোমার সেই সাহস? আমার চারদিকটা যেন কেমন অন্ধকার হয়ে যাচ্ছে রে সরোজ, অন্ধকার হয়ে যাচ্ছে। আমার যেন সেই নিচে যাওয়া ডাকছে রে সরোজ। আমি আর সত্যনারায়ণের যন্ত্রণা সইতে পারছি নে। একবার বেটা হারানোর যন্ত্রণা খারাপ হয়েছি, এবার যদি কুমারের কিছু হয়ে যায়। শুধু তাই নয়, ওই অসহায় মানুষগুলোকে নাকি এবার চলে যেতে হবে। তারা কোথায় যাবে বলতো? আর আমি তো নাকি জোরে বলতেও পারছি না ওদেরকে বাড়িতে রাখতে। ওদেরও তো কষ্ট হয়, ওদেরও তো ছেলে পিলে আছে। আমি কোন মুখে বলবো বলতো তেনাকে, কোন মুখে বলবো? রঘুবীর তো আবার সেই মুখ রাখেন রে। তুমি কি চাও রঘুবীর, কি চাও? আমার কোন কালি হয়ে যাক, আর তার জেরে ওই অসহায় মানুষগুলো আশ্রয়টুকু চলে যাক। কি চাও তুমি রঘুবীর? চলো তুমি ঘরে চলো, এসো বলছি, এসো। না না, যতদিন না এই মহামারী শেষ হবে, যতদিন না কুমারী আর অন্যরা সুস্থ হবে, ততদিন আমি এখানে অস্তিতে পড়ে থাকবো, কোথাও যাবো না আমি। তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো রঘুবীর? নাও তুমি আমার পরীক্ষা, দেখি আমি তোমার পরীক্ষায় জিততে পারি কিনা। আমি এখানে হত্যে দিয়ে পড়ে থাকবো যতদিন না তোমার মন বেজে। তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি নাকি বিপদ থেকে সকলকে উদ্ধার করো, রক্ষে করো। তাহলে সকলের পরাণ নেওয়ার আগে আমার পরাণ তোমাকে নিতে হবে রঘুবীর। আমার পরাণ নিতে হবে। এটাও দিদির দশা। এখন আমি কাকে বলবো?
এইদিকে তো বড়টাউরও পাগলের মতো ডাক্তার বুদ্ধি দেখে আনছেন তার মেয়ের জন্য। এখন আমি কি করবো টাউর? রক্ষে করো টাউর, রক্ষে করো।